আন্দোলন অব্যাহত রয়েছে রাজধানীর বড় ৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের। দাবি আদায়ে দিনভর বিক্ষোভের পর রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে ঘোষণা করা হবে আরও কঠোর কর্মসূচি। সোমবার সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান চললেও দুপুরে সংঘবদ্ধ হয়ে শিক্ষা ভবন চত্বরে মূল সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় ব্লক কেটে যেতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। হঠাৎ ব্লক কেটে থমকে যায় চারপাশে যান চলাচল। পরে বিকেলে ৭ কলেজের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে দীর্ঘ বৈঠক করে। আলোচনা শেষে শিক্ষার্থীরা বলেন, অধ্যাদেশ জারির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তারা। আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বসেছিলাম, কিন্তু বসার পরবর্তী সময়ে তিনি আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছেন বিশ্ববিদ্যালয় হবে, এটা আমরা শিওর হয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে তারা ইস্যুটাকে একটু ডিলে করতে চাচ্ছে, বাট আমরা ইস্যুটা আর কোনোভাবে ডিলে হতে দিতে চাই না। আমরা তাদের কথার সাথে আপাতত একমত পোষণ করতে পারছি না, কারণ যত দিন যাচ্ছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্তকারীরা আরো তাদের সংখ্যা বাড়ছে এবং প্রচুর ষড়যন্ত্র হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সার্বিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিলাম। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে আজ জর্জিয়া থেকে ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি মেডিকেল বোর্ড। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই হাসপাতালে রয়েছেন তিনি। এদিকে রবিবার রাতে খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। এতে তার রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও সেটা এখনও বিমান ভ্রমণের জন্য উপযুক্ত নয়। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মিফতা গালিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গালিব, বেগম জিয়ার স্বাস্থ্য বিষয়ে এখন পর্যন্ত কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাবরিনা। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 16 দিন শেষে আজকে 17 দিনের মাথায় পড়লো যে উনি রাজধানী এভারকেয়ার হসপিটালে উনি চিকিৎসাধীন আছেন। তো আমরা যেমনটি জেনেছি যে আসলে গতকাল 10টায় আসলে মেডিকেল বোর্ড বসেছে এবং বসার পরই মূলত আমরা যেটা বিভিন্ন তথ্যে জানতে পেরেছি যে ওনার আসলে শারীরিক কন্ডিশন আসলে খুব বেশি গ্রো করতেছে না, তবে হচ্ছে স্থিতিশীল অবস্থায় আছে, ওনার চিকিৎসা নিতে পারছেন, এইটুকু আমরা মোটামুটি জানতে পেরেছি। তবে এর থেকে উন্নত মূলত হচ্ছে না, যার কারণে ওনাকে যে লন্ডন নিয়ে যাওয়ার যে বিষয়ে যে সিদ্ধান্ত ছিল সেটি আপাতত অনিশ্চয়তার মুখে পড়ে। কারণ হচ্ছে যে উনি যেহেতু ওনার শারীরিক অবস্থা আসলে স্থিতিশীল হচ্ছে না, ওনাকে আসলে এয়ারফ্লাই করা 13 ঘন্টা এয়ারফ্লাই করে লন্ডনে নিয়ে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন ওনার আসলে নেই। এই জন্য আসলে দফায় সর্বমোট 5 বারই আসলে মূলত ওনার জন্য আসা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আর আসছে না এবং ওনাকে দেশেই থাকতে হচ্ছে। গতকালকে আপনি জানেন যে গতকালকে যে নিউজ ছিল যে আজকে সকাল 8টায় মূলত জর্জিয়ার রাজধানী টিভিলিস থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, কিন্তু সেটি আর আসছে না, যার কারণে বেগম জিয়াকে মূলত এভারকেয়ার হসপিটালে মূলত আপাতত চিকিৎসা দেবেন। তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে আসলে বেগম জিয়াকে আমরা আপাতত সামগ্রিকভাবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই মূলত ওনার শারীরিক অবস্থার উন্নতি করানোর জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে গত 23 নভেম্বর মূলত ফুসফুস লিভার এবং ডায়াবেটিস সহ নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে মূলত সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানী এভারকেয়ার হসপিটালে মূলত উনি ভর্তি হয়েছেন। তো ভর্তির পর থেকেই 27 নভেম্বর থেকে ওনার শারীরিক অবস্থা আস্তে আস্তে আসলে অবনতি হতে থাকে। তখনই মূলত কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তখনই লন্ডনে যাওয়ার বিষয়ে ওনার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এখন সেটি পুরোপুরি অনিশ্চয়তার মুখে পড়ে ওনার বিদেশ যাত্রাটা। তো যদি ওনার শারীরিক অবস্থা উন্নতি হয় এবং মেডিকেল বোর্ড যদি ওনাকে গ্রিন সিগন্যাল দেয়, তবেই আসলে হয়তো আবার ওনাকে লন্ডন যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত মেডিকেল বোর্ড ওই ধরনের সিদ্ধান্তে যাওয়ার বিষয়ে এখন আমরা কোনো তথ্য পাইনি। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ওনার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান মূলত মেডিকেল বোর্ড সহ পুরো বিষয়টি উনি পর্যবেক্ষণ করছেন। উনি গতকাল 3টা থেকে রাত 10টা মেডিকেল বোর্ড
পর্যন্ত উনি এখানে ছিলেন। আজকেও বিকেলের দিকে উনি এই এভারকেয়ার হসপিটালে আসার কথা রয়েছে। সাবরিনা। গালিব, আপনাকে ধন্যবাদ। বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের মামলায় নতুন সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য পেশ করবেন তিনি। আবু সাইদ হত্যা মামলায় বেরুবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ আসতে পারেন বলে জানিয়েছে প্রসিকিউশন। এছাড়া অন্যান্য মামলার আসামি সহ আজ মোট ২৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম নিয়ে কি কোনো খবর আপনার কাছে আছে? জানাবেন আমাদের। সাবিনা, আজকে বেশ কয়েকটি মামলার শুনানি রয়েছে, একটি শুনানি এবং সাক্ষ্য গ্রহণ রয়েছে। আমরা যেটি জানি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় প্রথম যে শহীদ আবু সাইদ হত্যা মামলা, সেটি ট্রাইব্যুনাল ২-এ সেই কার্যক্রম চলছে, বিচারিক প্রক্রিয়া। সেই বিচারিক প্রক্রিয়া প্রায় শেষ দিকে চলে এসেছে এবং আমরা আজকে দেখেছি যে আজকে এই মামলায় সাক্ষ্য দিতে এসেছেন হাসনাত আব্দুল্লাহ, যিনি জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলনটি হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে অন্যতম এক সমন্বয়কের ভূমিকা কিন্তু তিনি পালন করেছেন এবং তার সাক্ষী আজকে নেওয়া হবে এবং তার সাক্ষ্যের মাধ্যমেই এই যে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, সাধারণ সাক্ষ্য গ্রহণ, সেটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তো এরপরে হয়তো মামলার যে আয়ো তিনি এই মামলায় সাক্ষী দেবেন এবং তারপরেই কিন্তু যুক্তিতর্কের জন্য মামলাটি চলে যাবে। তো সেই মামলার বলতে গেলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ, সেটি সাধারণ সাক্ষ্য গ্রহণ আজকেই শেষ হয়ে যেতে পারে এবং এখনও শুরু হয়নি, ট্রাইব্যুনাল ২ এখনও শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই এই কার্যক্রম এই যে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম সেটি শুরু হবে এবং ট্রাইব্যুনাল ২-এ আরেকটি মামলা আজকে রয়েছে, সেটি হলো আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো হত্যা এবং ৭ জনকে হত্যা। এই হত্যা মামলায় মানবতা বিরোধী যে অপরাধের যে মামলাটি রয়েছে, সেই মামলায় যে তিনি সাক্ষ্য দিচ্ছিলেন এবং তার জেরা বাকি ছিল। তো আজকে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি অসুস্থ থাকায় এই বিচারিক কার্যক্রমটা এই মামলার আজকে হবে না, হয়তো প্রসিকিউশন সময় চাইবেন। আর যেটি রয়েছে ট্রাইব্যুনাল ১-এ, সেখানে আমরা যে দেখেছি গুমের যে মামলাটা, দ্বিতীয় মামলা, যেটি জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে আটক রেখে নির্যাতনের যে মামলাটি, সেই মামলায় যে তিনজন সেনা কর্মকর্তা আটক রয়েছেন, তাদেরকে কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা দেখেছি ঠিক 10টার নাগাদ কিন্তু তাদেরকে এই 10টার আশেপাশে এই সময়টাই তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এই মামলায় গত 7 তারিখ কিন্তু আমরা দেখেছি এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করেছেন, যেটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপরে শুনানি, সেটি কিন্তু তারা শেষ করেছেন 7 ডিসেম্বর। তবে আর আজকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ডিফেন্স লয়ার যারা রয়েছেন এবং সেনাবাহিনীর পক্ষে যারা লয়ার রয়েছেন, তারা শুনানি করবেন এবং তারা একটি আবেদনও করেছিলেন। তারা যেটি 7 তারিখ প্রসিকিউশনের শুনানির পর তারা কিন্তু বলেছিলেন যে তারা একটা আবেদন করেছেন যে এই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো নিয়ে কিন্তু এর আগেও একটি তদন্ত হয়েছে, যেটা সেনাবাহিনীর তদন্ত সেলে। সেখানে তারা প্রত্যাশা করছেন যে সেখানে তারা যেহেতু অভিযুক্ত হননি, সে ফলে এখান থেকেও কিন্তু তারা খালাস পাবেন, এরকম প্রত্যাশা কিন্তু তারা যারা আসামি পক্ষ, বিশেষ করে সেনা কর্মকর্তাদের পক্ষের যে আইনজীবী রয়েছেন, তারা প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে আজকে যে কয়টি মামলা, একটি মিস কেসও রয়েছে, সব মিলিয়ে আসলে আজকে 29 জনকে কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এফ আরিফ। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নামেই শিক্ষা প্রতিষ্ঠান, প্রেষণে নিয়োগপ্রাপ্ত একজন অধ্যক্ষ, একজন শিক্ষক দিয়ে চলছে পুরো প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা। এমনকি আবাসিক হল আছে নামে মাত্র।
বাড়তি খরচ করে সেখানে থাকছেন শিক্ষার্থীরা। এমন অবস্থা নওগাঁর পত্নীতলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের। এতে চরম বিপাকে পড়েছেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। প্রতিনিধি আবু বকর সিদ্দিকের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। একাডেমিক ও প্রশাসনিক ভবনের ভেতর ঢুকলে চোখে পড়ে ফাঁকা ক্লাসরুম, কক্ষগুলো তালাবদ্ধ, ব্যবহার না হয় অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে কম্পিউটার ও মূল্যবান সরঞ্জাম। শিক্ষা চত্বর জঙ্গলে পরিণত হয়েছে। নওগাঁর পত্নীতলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের এমন চিত্র। প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হওয়া এই প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম শুরু হয় 2021 সালে। বর্তমানে 5টি ব্যাচে শিক্ষার্থী রয়েছে 200 জন। 23 জন শিক্ষকের পদ থাকলেও নেই কোনো শিক্ষক। এমনকি 20 জনের বেশি কর্মকর্তা কর্মচারীর পদশূন্য। পুরো প্রতিষ্ঠানটি চালাচ্ছেন একজন অধ্যক্ষ আর একজন শিক্ষক। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এই প্রতিষ্ঠানটি কি চালু হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আর্থিক কোড হয় নাই, যে কারণে এই প্রতিষ্ঠানটা মানহীন পর্যায়ে চলছে। যদি অর্থনৈতিক কোডটা আমাদের এই কলেজে শুরু হয়, এই ম্যাথসে শুরু হয়, তাহলে দেখা যায় যে আমাদের মোটামুটি সবকিছু নিরসন হওয়ার সম্ভাবনা থাকে। বেহাল অন্যান্য ব্যবস্থাপনাও। আবাসিক হল আছে নামমাত্র, নেই কোনো খাওয়ার ব্যবস্থা। প্রহরী না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মেয়ে শিক্ষার্থীরা। আমাদের এখানে টিচার নাই, আমরা যতদূর সম্ভব টিচার চাই, কারণ আমাদের একটা সাবজেক্ট ভালো করে বোঝার জন্য আমাদের 2-3টা টিচারের প্রয়োজন, সেখানে আমরা একজন পাচ্ছি। আমাদের ম্যাথসের মধ্যে কোনো অর্থনৈতিক বাজেট নাই, এই কারণে দেখা যায় যে রাত্রে নাইট গার্ড থাকে না, এই কারণে আমাদের হোস্টেলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। অন্য কোনো শিক্ষক না থাকায় একাধিক ক্লাস নিতে হচ্ছে এবং শিক্ষকের অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানালেন এই শিক্ষক। এখানে আসলে শিক্ষক স্বল্পতা আছে। আমার একটা বিষয়ে ক্লাস নেওয়ার কথা, শুধু গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সে, কিন্তু সেখানে শিক্ষক স্বল্পতার জন্য আমাকে ফিজিওলজি এবং অ্যানাটমি ক্লাসটাও নিতে হচ্ছে। আর্থিক কোড অনুমোদন না হওয়ায় অর্থ বরাদ্দ ও জনবলের অভাবে চরম সংকটে প্রতিষ্ঠানটি। এমন তথ্য জানিয়ে অধ্যক্ষ বলছেন, জনবল নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে, দ্রুতই সমস্যার সমাধান হবে। আমাদের সকল পেপারস তৈরি হয়েছে, ডিজি মহোদয় অনুমোদন দিয়েছেন, মন্ত্রণালয়ে কাজ চলছে অনুমোদনের জন্য, পদ সৃজনের জন্য, জনবল নিয়োগের জন্য, অর্থনৈতিক কোড পাওয়ার জন্য, অর্থ বরাদ্দের জন্য। অতি দ্রুত জনবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির সকল সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আজ 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। 19বিংশ শতাব্দীর বাঙালির খ্যাতিমান সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে রংপুরে নানা আয়োজন করেছে রোকেয়া স্মৃতি কেন্দ্র, বেগম রোকেয়া পাঠাগার স্মৃতি পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসন। 3 দিনব্যাপী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আয়োজক কমিটি। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। মুসলিম নারী জাগরণের উজ্জ্বল দৃষ্টান্ত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অবহেলা, রক্ষণশীলতা আর সামাজিক বাধা অতিক্রম করে হয়ে উঠেছিলেন নারী শিক্ষার পথিকৃৎ। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে জন্ম নিয়েও জেগে উঠেছিলেন শিক্ষার আলোয়, ছড়িয়ে দিয়েছিলেন সেই আলো নারী সমাজে। রক্ষণশীল সমাজ ব্যবস্থার ভিত ভেঙে তিনি স্বপ্ন দেখেছিলেন মুক্ত, স্বশিক্ষিত ও কর্মক্ষম নারীর। তার কল্পনা আজ বাস্তব। নারীর অগ্রযাত্রার প্রতিটি ধাপে রয়েছে বেগম রোকেয়ার রেখে যাওয়া পথ নির্দেশনা। নতুন প্রজন্মের কাছে এই মহিষী নারীর কর্মসাধনা সঠিকভাবে তুলে ধরতে স্মৃতিকেন্দ্রটি সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন দর্শনার্থী ও শিক্ষার্থীরা। জন্ম এবং মৃত্যুবার্ষিকীটা আসে, তখনই সেই সময়টাই তারা এই উদ্যোগ নেয়, একটু রংচং করে। তার কবরটি কলকাতা থেকে পায়রাবন্দে কিভাবে আনা যায়, সরকার সেটি চিন্তা করবেন। আমরা চাই এটাকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। তার সম্পদ মাত্র গুটি কয়েক মানুষ দখল করে রেখেছে, একটি রাষ্ট্র তাদের বিরুদ্ধে কিছু করতে পারছে না। সে রাতেবেলা লুকায় লুকায় তার ভাইয়ের কাছ থেকে পড়াশোনা করতো, এসব নিয়ে জানতে পারি। ভবিষ্যৎ প্রজন্ম তো প্রায় ভুলে যাচ্ছে যে সব স্মৃতি। আকর্ষিত জিনিস রাখা হোক, যেন দূর দূরান্তের মানুষ যেন এসে দেখতে পারে। রোকেয়া দিবসটি ঘিরে নানা আক্ষেপের কথা তুলে ধরেন রোকেয়া স্মৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক। জমিটা উদ্ধার করে রোকেয়া এস্টেট নাম দিয়ে জমিটা রাখা হোক, যাতে সরকারের যখন যেটা দরকার হবে সরকার এখানে তা স্থাপন করবে। বেগম রোকেয়ার কর্মজীবনী যাতে আগামীর প্রজন্ম গবেষণার কাজে লাগাতে পারে, সেজন্য কাজ করছে বাংলা একাডেমি। হতে পারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক চুক্তি সই। রোকেয়া সংক্রান্ত যত জেরক্স কপি আছে, যত ধরনের বই পাওয়া যায়, আর্টিকেল বা প্রবন্ধ বেরিয়েছে নানা সময়ে,
ওপার বাংলা কিংবা এপার বাংলায় সেগুলো সব সংগ্রহ করা অলরেডি কিন্তু কাজ শুরু করেছি। দিবসটি ঘিরে নানা আয়োজনের কথা জানালেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে স্মৃতিকেন্দ্র, এটা আমরা উন্নতি করে এখানকার মানুষের চাহিদাকে পূরণ করার যতগুলো প্রয়াস, যতগুলো দাবি, আমরা সেটা করার জন্য প্রস্তুত আছি। অযত্ন অবহেলায় এভাবেই পড়ে আছে মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াতের শেষ স্মৃতিটুকু। রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার সংরক্ষণ সহ তার রেখে যাওয়া 350 বিঘা লাকেরা সম্পত্তি উদ্ধার সহ কলকাতা থেকে রোকেয়া সাখাওয়াতের কবরটি তার জন্মভিটায় স্থানান্তরের দাবি স্থানীয়দের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানার আগ্রাসন ও কেমিক্যাল যুক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে শত শত বিঘা কৃষি জমি। বছরের পর বছর তরল কেমিক্যাল যুক্ত পানি আবাদি জমিতে জমে মাটি হয়ে উঠেছে বিষাক্ত কাদা। কৃষি জমি পরিণত হয়েছে ডোবায়। কমেছে ফসল উৎপাদন, বেড়েছে মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি। প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট। সাভার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী 2015-16 অর্থবছরে উপজেলায় কৃষি জমির পরিমাণ ছিল 16,305 হেক্টর। ধান উৎপাদন হয়েছিল 36,000 মেট্রিক টন এবং অন্যান্য সবজি হয়েছিল 1.5 লাখ মেট্রিক টন। অথচ 2024-25 অর্থবছরে এসে কৃষি জমি কমেছে 2,510 হেক্টর। ধানের উৎপাদন কমেছে 1,000 মেট্রিক টনেরও বেশি। অন্যান্য সবজি উৎপাদনও কমেছে উল্লেখযোগ্য হারে। কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি জমে ডোবায় পরিণত হচ্ছে কৃষি জমি। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ, নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশে। বিপাকে সাভারের কৃষক, স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ। পচা পানিতে আহে, পচা পানিতে খেত করতে পারতাম না। গার্মেন্টসের ময়লা আসে, ময়লায় পানিতে চুলকায়, ওটা ফসল হয় না। মাটির গুণাগুণ যেমন নষ্ট হচ্ছে, মাটিতে হেভি মেটালের উপস্থিতি পাওয়া যাচ্ছে এবং আপনার এখানে যে পানিটা থাকছে সেই পানিটাও আপনার চাষবাসের জন্য অযোগ্য। কেমিক্যালযুক্ত পচা পানির কারণে চাষাবাদ করা দূরের কথা, জমিতে নামাই এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে কৃষকের জন্য। এছাড়াও বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন কৃষক। কেউ আবার আশানুরূপ ফসল না পেয়ে স্বল্প মূল্যে বিক্রি করে দিচ্ছেন কৃষি জমি। পানি বৃষ্টি হলে জলে পৌঁছে জায়গা ধান হয় না, এই যে তেমন ঠান্ডা হয় কিছু কিছু, নামাজে তো কিছু হয় না। কালা পানি করা পাই না, সেখানে আজকে 14-15-20 বছরের উপর পড়েছে। পানি জমার কারণে এই অবস্থা হয়েছে, এই যে এইসব ক্ষেতগুলো শুকায় জায়গা। সম্প্রতি সাভারের কৃষি জমির জমে থাকা পানি ও মাটি পরীক্ষা করে পরিবেশবিদরা বলছেন, পানি ও মাটিতে পাওয়া বিষাক্ত উপাদান জনজীবনের জন্য প্রাণঘাতী পর্যায়ে চলে গিয়েছে। ডিজলভ অক্সিজেন 4-4.5 মিলিগ্রাম পার লিটার থাকার কথা, সেই জায়গায় সরেজমিনে এখানে পরীক্ষা করে দেখা গেছে যে এখানে 2-এরও নিচে, কোনো কোনো জায়গায় 0-এর কাছাকাছি এটার মান আছে, যেটা একটা স্তর তৈরি করেছে কৃষি জমির উপরে। বিশেষজ্ঞরা বলছেন, দূষিত ফসলি জমির উৎপাদিত ফসল খেয়ে ক্যান্সার সহ লিভার ও কিডনি বিকল হওয়ার মতো ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের মানুষ। বুদ্ধি বিকাশের সমস্যা হয়, তারপর উচ্চ রক্তচাপ হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, হৃদরোগ হতে পারে। এই ধরনের নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে আমাদের এই ভারী ধাতুগুলো। উপজেলা প্রশাসন বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে চিহ্নিত করে এ সকল কলকারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি কিছু অপরিকল্পিত শিল্প গড়ে উঠেছে। কলকারখানার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাই বা তাদের তথ্য পাই, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শত শত বিঘা কৃষি জমি জলাবদ্ধতা এবং শিল্প কলকারখানার বজ্রে ডুবে থাকে বছরের পর বছর। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানবদেহ। অতিসত্বর এই সমস্যার সমাধান না করা গেলে মহা বিপদে পড়বে সাভারবাসী, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। ঢাকার ধামরায়ে মহান জাতীয় নেতা আতাউর রহমান খানের 34তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ MA জলিল, SDI এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হক, প্রভাষক মামুনুর রশিদ ও প্রভাষক মোহাম্মদ নুরুজ্জামান সহ আরো অনেকে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর সাইবার দলের দপ্তর সম্পাদক
তামজিদ ইবনে আমিরের উদ্যোগে পরাণ মণ্ডল টেক এলাকায় আয়োজিত মাহফিল অনুষ্ঠিত হয়েছে মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার, 53 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুল রহমান, সাধারণ সম্পাদক সাদেক হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা সহ দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় 500 দুস্থ ও অসহায়দের কাছে দোয়া চেয়ে কম্বল বিতরণ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি। পৌর শহরে 4 নং ওয়ার্ডে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন এগুলো বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য তরিকুল ইসলাম মুস্তফা ও সাবেক কাউন্সিলর জলিলুর রহমান সহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির পক্ষ থেকে 10ম গ্রেডে প্রদান সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি এর কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা শেখ হাবিবুর রহমান ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিদ্ধার্থ শঙ্কর ব্যানার্জি সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর এলাকায় দোকান ঘরকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দখল করে ভূমিদস্যুরা 5 আগস্টের পর এলাকার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর দোকান ঘরটি পুনরায় নিজেরা বুঝে নেন উপজেলা বিএনপি সহ সভাপতি সুরুজ মাতবর ও বিএনপি নেতা আব্দুল করিম মাতবর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দোকানটির মালিকানা ও রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। বন্দরবাজারে একাধিক ব্যবসায়ীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভুক্তভোগী সুরুজ মাতবর এ বিষয়ে প্রতিকার চেয়ে জাজিরা থানায় একটি লিখিত অভিযোগ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আওয়ামী লীগের সন্ত্রাসী ক্ষমতার বলে তারা সুরুজকে ওখানে জায়গা দেয় নাই বা উঠতে দেয় নাই বা সেখানে অবস্থান তৈরি করতে দেয় নাই। আওয়ামী লীগের আমলে আমার জায়গাটা ওরা লুটপাট করে জবরদখল করে দখল করে নিছে। এখন 5ই আগস্টের পরে এরা এই দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে এই ঘর খালি ছিল, আমার জায়গা আমি পুনরায় ফেরত পাইছি। দিনাজপুরের পার্বতীপুরে নানা অনিয়মের অভিযোগে 24 মুক্তিযোদ্ধার গ্যাজেট বাতিল করা হয়েছে। সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 100তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সালের 15 নম্বর আইনের অধীনে 6 এর গ ধারা অনুযায়ী রংপুর বিভাগে মোট 65 জনের গ্যাজেট বাতিল ঘোষণা করে তালিকা প্রকাশ করা হয়। গ্যাজেট বাতিলের ঘটনায় অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের ভাতা চলতি মাস থেকে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। সোমবার বিকেলে বাদাসর 2500 উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পাইলট মডেল স্কুলে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আশেপাশের এলাকার বিভিন্ন মাদ্রাসা, এতিম শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা নারায়ণগঞ্জ 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে প্রায় 2 মাস ধরে আটকে আছে 100 কোটি টাকা মূল্যের 1.5 শতাধিক রপ্তানিমুখী সুপারি ট্রাক। দীর্ঘ এই অচল অবস্থার কারণে রপ্তানিকারকদের প্রতিদিন ট্রাক প্রতি 2000 টাকা হিসেবে প্রায় 3 লাখ টাকা অর্থদণ্ড বা ভাড়া গুনতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পেট্রোপোল বন্দরে পণ্যের মান নির্ণয় ও কৃত্রিম জটিলতা সৃষ্টির ফলে এই রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। দীর্ঘদিন বন্দরে আটকে থাকায় পণ্য জট সৃষ্টি হয়েছে এবং ট্রাক চালকদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মুফাজ্জোহা সেলিম বলেন, বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা 2 দেশের জন্যই ক্ষতিকর। এই অবস্থা কাটাতে দ্রুত 2 দেশের সরকারকে এগিয়ে আসতে হবে। নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার যোগদান করার পরে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার সাদিয়া সুলতানা, কৃষি অফিসার মুনমুন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, সমাজসেবা অফিসার শামীম রেজা সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যশোরের ভরতপুর গ্রামে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্ত নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোরের ভরতপুর গ্রামে ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সম্রাট হোসেন। আর উপস্থিত ছিলেন মনিরামপুর কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ শাহরিয়া হোসেন, উলাসী সুজনী সংঘর পরিচালক খন্দকার আজিজুল হক, ইউপি সদস্য সঞ্জয় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বগুড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের আলতাফুন নেসা খেলার মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, সাংগঠনিক সম্পাদক শহীদুন নবী সালাম সহ বিএনপির যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনগণের আবার অভিভাবকত্ব গ্রহণ করার তৌফিক দান করেন।